চালু করতে আরে সালমানের কাছে যাও তো সালমানের কাছে কার রেকর্ড Yes, sir. 7. Yes, sir. 8. Yes, sir. 9. 14. Yes, sir. 41. 2. 3. Yes, sir. 4. Yes, sir. 45. 6. 7. 8. 9. Yes, sir. 15. Yes, sir. 51. 2. Yes, sir. 3. 4. Yes, sir. 5. Yes, sir. 6. Yes, sir. 7. 8. 9. 16. 61. Yes, sir. 2. 3. 4. 5. 66. Yes, sir. 67. 8. Yes, sir. 9. Yes, sir. 17. 71. Yes, sir. 2. Yes, sir. 3. Yes, sir. 4. Yes, sir. 5. Yes, sir. 6. Yes, sir. 7. 8. Yes, sir. 9. Yes, sir. 18. Yes, sir. 81. 2. Yes, sir. 3. 4. 5. 6. 7. Yes, sir. 8. 89. 90. 91. 2. Yes, sir. 3. Yes, sir. 4. 5. Yes, sir. 6. 7. 8. 5. 100. 101. 2. 3. Yes, sir. 3. 103. 102. Yes, sir. You are sick. 4. Yes, sir. 5. 6. Yes, sir. 7. Yes, sir. 8. Yes, sir. 9. Yes, sir. 10. Yes, sir. 111. Yes, sir. 12. Yes, sir. 13. Yes, sir. 14. 15. 16. 17. Present, sir. 18. Yes, sir. 19. 20. Present, sir. 21. 2. 3. Yes, sir. 4. Present, sir. 5. Yes, sir. 6. Yes, sir. 7. Yes, sir. 8. 9. Yes, sir. 30. 31. Yes, sir. 2. 133. Yes, teacher. 4. Yes, sir. 5. Yes, sir. 6. 7. 8. 9. 14. 111. কি করবো এটা কি করবো হ্যাঁ এই সাইড প্লিজ সময় কম
পড়াশোনা বেশি এখানে দিলাম হচ্ছে স্টিপুলেশনস ইন ম্যারেজ কন্ট্রাক্ট স্টিপুলেশনস মানে কি বিভিন্ন ধরনের শর্ত ম্যারেজ কন্ট্রাক্টে দেওয়া যায় কি ধরনের শর্ত ম্যারেজ কন্ট্রাক্টে ইনসার্ট করা যায় সেই বিষয়ে আজকে আলোচনা প্রথমত হচ্ছে ম্যারেজ যেহেতু একটা সিভিল কন্ট্রাক্ট তাহলে সেক্ষেত্রে the parties to the marriage contract husband and wife তারা কি তাদের মতো করে stipulations insert করতে পারবে the question is can the husband and wife insert the stipulations in their marriage contract if they want permission যদি তারা যা চায় সেরকম কি টার্মস এন্ড কন্ডিশনস অথবা স্টিপুলেশনস কি ইনসার্ট করতে পারবে এই ক্ষেত্রে কি প্যারামিটার কি what has to be followed by the husband and wife এই ক্ষেত্রে কি অনুসরণ করতে হবে শরিয়া হ্যাঁ শরিয়া আবার কি আমি কিছু বল এইটি মুসলিম রাষ্ট্রধর্ম এবং শরিয়া ল দুটোই কি করতে হবে বাংলাদেশের যে প্রচলিত আইন এবং সেই সাথে হচ্ছে শরিয়া ল এবং হচ্ছে এই শরিয়া লের পরিবর্তন তার মানে এটা অ্যাটলিস্ট তোমার আইনের পরিবর্তন এবং শরিয়া লের প্রচলিত আইন এবং শরিয়া লের পরিবর্তন কোনো স্টিপুলেশনস কি করতে হবে না ইনসার্ট করতে পারবে তাই তো হ্যাঁ এখন তাহলে আমাদের কাছে ক্লিয়ার মেসেজ হচ্ছে যে হাজবেন্ড ওয়াইফ তারা ম্যারেজ কন্ট্রাক্টে স্টিপুলেশনস কি করতে পারে ইনসার্ট করতে পারবে হ্যাঁ সেক্ষেত্রে লিমিটেশন হচ্ছে অবশ্যই সেটা কি হতে হবে প্রচলিত আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং শরিয়া লয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ দ্যাট মিন্স শরিয়া লয়ের পরিপন্থী এবং প্রচলিত আইনের পরিপন্থী কোনো ধরনের স্টিপুলেশন ইনসার্ট করতে পারবে না ওকে এরই মাধ্যমে তাহলে এই ম্যারেজ কন্ট্রাক্টে স্টিপুলেশনস কন্ট্রাক্ট করার মাধ্যমে কি হাজবেন্ডের যে পাওয়ার দেয়া আছে যে শরিয়া ল বলা হয়ে থাকে যে জেনারেল হচ্ছে হাজবেন্ড has been given the power of divorce in uncontrolled way বা in unrestricted way মানে অবাধ সুযোগ দেওয়া আছে হাজবেন্ডকে ডিভোর্স পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি কি মানে হাজবেন্ড যদি চাইবে with all the one with no fault স্ত্রীর পক্ষে দোষ থাকুক বা নাই থাকুক হাজবেন্ড কি করতে পারবে স্ত্রীকে ডিভোর্স দিতে পারে এবং কি ম্যারেজ কন্ট্রাক্টে কি এই হাজবেন্ডের এই আনরেস্ট্রিক্টেড পাওয়ার কি রেস্ট্রিক্ট করতে পারে ম্যারেজ কন্ট্রাক্টে স্টিপুলেশন ইনসার্ট করার মাধ্যমে কি পারবে ম্যারেজ কন্ট্রাক্টে পারবে পারবে না পারবে না হ্যাঁ কেন পারবে না তুমি শিওর শরিয়া ল থেকে হাজবেন্ড কি এরকম মানে আনরেস্ট্রিক্টেড আর কন্ট্রোল পাওয়া দিয়েছে তুমি শিওর হ্যাঁ এটা কি কোন মানে সরাসরি আছে শরীরের মধ্যে হাজবেন্ডের যে পাওয়ার এটা ইন প্র্যাকটিস হয়ে গেছে একটু ইসলামিক যে রাবির কাস্টমার কিন্তু এটা ছিল হাজবেন্ডের মানে একদম লাগামহীন কি ছিল ক্ষমতা ছিল স্ত্রীকে যখন মন চায় তখন করতে বা যখন মন চায় তখন বিয়ে করে তো ইসলামিক ল এসে তো কি করলো এটাকে একটা রেস্ট্রিকশন আওতায় নিয়ে আসলো লিগ্যাল রেস্ট্রিকশন দেওয়া এটা প্র্যাকটিস যে আমাদের হাজবেন্ড ডমিনেটেড সিস্টেম পেট্রিয়ার্কি সোসাইটি তে এখানে হাজবেন্ড ডমিনেটেড সিস্টেম এস্টাবলিশ হয়েছে এটাকে হাজবেন্ডকে বলা হয় থাকে যে হাজবেন্ডের যে পাওয়ার ডিভোর্সের পাওয়ারটাকে কার্টেল করার জন্য স্ত্রী কি করতে পারে এই
মানে ম্যারেজ কন্ট্রাক্টে এরকম স্টিপুলেশনস ইনসার্ট করতে পারবে। তাহলে এখানে তোমার স্ত্রী কি হতে পারে, বেনিফিট হতে পারে, স্ত্রী কি বেনিফিট। আবার ওদিকে আমরা তোমরা কি জানো যে শরীয়ত যে স্ত্রীকে পাওয়ার ডিভোর্সের ক্ষমতা, মানে ডিভোর্সের পাওয়ার দেওয়া হয়েছে, কি জানো? না স্যার। শরীয়ত স্ত্রীকে ডিভোর্সের পাওয়ার দেয়, হাজবেন্ডকে ডিভোর্স দিতে পারবে না। তাহলে শরীয়ত এরকম তো এক্সক্লুড রেখেছে, হাজবেন্ডকে স্ত্রী ডিভোর্স দিতে পারবে, তবে সেক্ষেত্রে হচ্ছে ম্যারেজ কন্ট্রাক্টে কি করতে হবে, হাজবেন্ড উল্লেখ করতে হবে, অথরাইজ করে, হ্যাঁ স্ত্রীকে যদি অথরাইজ করে, যদি আমরা ডিভোর্সের পাওয়ার যদি কি করে থাকে, পাওয়ার ডিভোর্স যদি ডেলিগেট করে স্ত্রীকে হাজবেন্ড, সেই ক্ষেত্রে স্ত্রী কি করতে পারবে, ডিভোর্স দিতে পারে। ডিভোর্স দিতে পারবে। যে ডিভোর্সের নাম হচ্ছে ডেলিগেটেড ডিভোর্স, ডেলিগেটেড ডিভোর্স, আর এটা হচ্ছে তালাকে তাওফিজ, তালাকে তাওফিজ। তাহলে এটা তোমার হাজবেন্ডের কাছ থেকে অথরাইজ, হাজবেন্ড কর্তৃক অথরাইজ, যে হাজবেন্ডকে স্ত্রী কর্তৃক ডিভোর্স দেওয়ার যে ক্ষমতা, তাহলে এখানে হাজবেন্ড কি করতে পারে, স্ত্রীকে পাওয়ার ডিভোর্স অথরাইজ করতে পারে। হ্যাঁ, যে বিভিন্ন কারণে যদি মনে করো যে স্ত্রী যদি হাজবেন্ড যদি কোনো অন্য কোনো এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স যদি কি করে থাকে, লিপ্ত থাকে, হাজবেন্ড যদি মনে করো স্ত্রীকে নিয়মিত মেসেজ না দেয়, হাজবেন্ড যদি মানে আইনগত যে অধিকার স্ত্রীকে দেওয়া হয়েছে সেই অধিকারগুলো যদি ফুলফিল না করে, তাহলে দ্যাট মিন্স হাজবেন্ডের যে লিগ্যাল অব্লিগেশন আছে সেই লিগ্যাল অব্লিগেশন যদি ফুলফিল না করে, সেক্ষেত্রে স্ত্রীকে স্ত্রী হাজবেন্ডকে ডিভোর্স দিতে পারবে। এরকম শরিয়া লতে দিয়ে আছে, স্কুপ দেওয়া আছে, ঠিক আছে? তো এই যে এখানে শরিয়া লতে তাই এই যে কি বলে, এটা এই ধরনের বিষয় ম্যারেজ কন্ট্রাক্টে এই ধরনের স্টিপুলেশনস রাখতে পারবে, স্টিপুলেশন রাখতে পারবে যে ম্যারেজ কন্ট্রাক্টে একটা স্টিপুলেশন থাকলো, হাজবেন্ড স্ত্রীকে কি করলো, হ্যাঁ মানে ডিভোর্সের পাওয়ার অথরাইজ করলো, তাহলে স্ত্রী ডেলিগেটেড পাওয়ার পেয়েছে হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স দেওয়ার অধিকার পেয়েছে, সেটাও কি স্টিপুলেশন উল্লেখ করতে পারবে, স্টিপুলেশনে উল্লেখ করতে পারবে। আবার অন্যদিকে হাজবেন্ডের যে এটাও উল্লেখ করতে পারবে যে উইদাউট এনি ফল্ট, হ্যাঁ যে হাজবেন্ড স্ত্রীকে ডিভোর্স দিতে পারে না। আবার অথবা যদি কোনো ফল্ট ছাড়াই যদি হাজবেন্ড যদি স্ত্রীকে ডিভোর্স দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী হাজবেন্ডের কাছ থেকে সে নো ফল্ট ডিভোর্সের জন্য কম্পেনসেশন পে করতে পারবে, এরকম স্টিপুলেশনও ইনসার্ট করতে পারবে। মানে এরকম বিভিন্ন ধরনের স্টিপুলেশন ইনসার্ট করতে পারে। এবং এক্ষেত্রে এটাও বলতে পারে যে তোমার হাজবেন্ডের, তার মানে তোমার ম্যারেজ কন্ট্রাক্টে স্টিপুলেশন ইনসার্শনের মাধ্যমে হাজবেন্ডের যে লিগ্যাল অব্লিগেশনস এটা কি করতে পারবে, নির্ধারণ করতে পারবে, কি কি হাজবেন্ড আইনগতভাবে কি কি দায়িত্ব পালন করতে বাধ্য, এবং তার মানে হচ্ছে স্ত্রীর অধিকার কি সমুন্নত রাখার জন্য হাজবেন্ডের কি কি আইনগত দায়িত্ব রয়েছে সেই বিষয়গুলো ম্যারেজ কন্ট্রাক্টে স্টিপুলেশনের মাধ্যমে আনতে পারবে। জেসে আবার হচ্ছে তোমার হাজবেন্ড স্ত্রী কতটুকু একইভাবে এখানে স্ত্রীও হাজবেন্ডের কাছ থেকে কি কি অধিকার পেতে পারে, এবং স্ত্রী কি দায়িত্ব সেই বিষয়গুলো স্ত্রী কি কি দায়িত্ব পালন করবে, এবং সে অধিকার স্ত্রীর কাছ থেকে হাজবেন্ড যে করতে পারবে সেই বিষয়গুলোও কিন্তু তোমার ম্যারেজ কন্ট্রাক্টে স্টিপুলেশন আকারে উল্লেখ করতে পারবে। তাহলে এক্ষেত্রে তোমার যে দ্যাট মিন্স এখানে অবিডিয়েন্স অফ দ্য ওয়াইফ টু হার হাজবেন্ড, হাজবেন্ডের প্রতি স্ত্রীর যে আনুগত্যের বিষয়, সেই আনুগত্য কতটুকু আনুগত্য, টু what extent the wife is like bound to obey the order of husband, husband order কতটুকু মানতে, উনকে কতটুকু মানতে বাধ্য, এবং হাজবেন্ড যদি সেই বিষয়ে কিন্তু তোমার প্যারামিটারস কি করতে পারবে, ফিক্স আপ করতে পারবে স্ত্রী এবং হাজবেন্ড। কারণ এখানে তোমার ম্যারেজ কন্ট্রাক্ট স্টিপুলেশন এটা কিন্তু তোমার কি হাজবেন্ড এবং ওয়াইফ দুইজন মিলেই তারা তাদের যে পরবর্তী বিষয়ে কি কি কাজ কি কি অধিকার ভোগ করতে পারবে, তারা কি কি দায়িত্ব লিগ্যাল অব্লিগেশনস রয়েছে, কি কি লিগ্যাল রাইটস রয়েছে, সেই বিষয়গুলো এই স্টিপুলেশনস আকারে ম্যারেজ কন্ট্রাক্টে ইনসার্ট করতে পারবে। আমরা সাধারণত জানি প্র্যাকটিস হচ্ছে ম্যারেজ কন্ট্রাক্ট মানে যেটা কাবিননামা, যেটা বাংলাদেশে যে কাবিননামা সেটা হচ্ছে ম্যারেজ কন্ট্রাক্ট, হ্যাঁ ডিড অফ ম্যারেজ কন্ট্রাক্ট। আমরা ম্যারেজ কন্ট্রাক্ট বলতে শুধু বুঝি যে বিয়ে হয়েছে, সেই বিয়েটা আমরা রেজিস্ট্রেশন করলাম, বিয়েটা কি রেজিস্ট্রেশন করলাম, শুধু এইটুকুই বুঝি। হ্যাঁ ম্যারেজ কন্ট্রাক্ট আমরা ম্যারেজ কন্ট্রাক্ট ম্যারেজ কাবিননামা করা মানে কি বিয়েটা রেজিস্ট্রেশন করা, বিয়েটা রেজিস্ট্রেশন করা। কিন্তু সেই কাবিননামায় যে আরো অনেক বিষয়টি আছে সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু বাংলাদেশে যে নারীরা কি কি করে এই বিষয়গুলো নিয়ে সচেতন নয়।
তো বিকজ অফ ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যাজ এ উইমেন, সেক্ষেত্রে দে ক্যান নট ইনসার্ট মানে স্টিপুলেশনস ইন দ্য ম্যারেজ কন্ট্রাক্ট, সেই ম্যারেজ কন্ট্রাক্টে তারা এখানে স্টিপুলেশন উল্লেখ করা হয়। আর তো পুরুষদের তো সাধারণত চাইবে যে স্ত্রী যাতে তার কি নিয়ন্ত্রণে থাকে সবসময় তার কি, হ্যাঁ, এমনি শরিয়া ল অনুযায়ী the husband can restrict the movement, the right to movement of women, wife, স্ত্রীর যে চলাফেরা করার যে স্বাধীনতা, রাইট টু মুভমেন্ট, সেই ফ্রিডম অফ মুভমেন্ট এটা কি করতে হবে, হাজবেন্ড রেস্ট্রিক্ট করতে পারবে। এখন ম্যারেজ যদি মনে করো বিয়ের সময় যে হাজবেন্ড চাকরি করবে, স্ত্রী চাকরি করতে পারবে কি পাবে না, সে বিষয়ে যদি আগে থেকে বিয়ের সময় যদি সেটেল করা না থাকে, ফিক্স আপ করা না থাকে, মনে করো এখন তোমরা স্টুডেন্ট, এই সময় পারিবারিকভাবে তো হাজবেন্ড মানে বিয়ে হয়ে যেতে পারে, তাই না? তো এখন যেহেতু মানে কম সময়ে কম অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তো সেই মানে জানার কথা না, অথবা আমাদের সাধারণত এমন একটি পরিবেশ এখানে এই যে বিয়ে করার সময় যে কাবিননামা বা ম্যারেজ কন্ট্রাক্ট সেখানে জাস্ট সাইন করে আর কিছু করে না, হ্যাঁ, হাজবেন্ড এবং ওয়াইফ বিয়ে সেখানে সাইন করে, কিন্তু সেই কাবিননামায় যে জায়গায় সাইন করতেছে সেই জায়গায় কি কি বিষয় আছে সেগুলো আমরা কেউ পড়ে দেখি না, পড়ে না দেখার কারণ হচ্ছে যে আমাদের আইন আমাদেরকে কি অধিকার দিয়েছে এবং নারীকে কি অধিকার দিয়েছে সেই বিষয়গুলো কি, এটা সাধারণত যে নিকাহ রেজিস্টার দিতে থাকেন উনি হচ্ছে ফিল আপ করার পর হচ্ছে আমরা বিয়ে করে সাইন করি, শুধু সাইন করার ছবিটা তুলে ফেসবুকে দিই, হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কি আলহামদুলিল্লাহ ডান সৃষ্টি করেছে, পূর্ণতা আল্লাহ আমাদেরকে কি সবাইকে সৃষ্টি করেছে নাকি, হ্যাঁ, পূর্ণতা তারপরে হ্যাঁ আমার গড ম্যারেজ সব নিকাহ রেজিস্টার এগুলো খালি রাখছে, খালি রেখে দিচ্ছে স্যার এখানে সাইন করে, হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে আপনি তো ফিল আপ করে রাখছেন, তো স্যার এখানে সমস্যাটা সব ফিল আপ করে স্যার আপনি যেটা বলবেন ঠিক আছে, আপনি ফিল আপ করে আমাকে একটু দেখেন, কারণ এখানে অনেক বিষয় দিয়ে আছে, এটা কিন্তু স্ট্রং একটা ডকুমেন্ট, হ্যাঁ, তো এখানে স্যার নরমালি যা যা দেয় আমাকে বলছে নরমালি যা যা দেওয়া হয় স্ত্রীকে সেগুলো দিয়ে দিই, ঠিক আছে দিয়ে দিই, হ্যাঁ, দেখে না বড় ডাউট দিয়ে বলে আমাকে বসে দিয়েছে যাতে সব ঠিকঠাক থাকে আর কি, তাহলে এই বিষয়গুলো আমরা কি করি না জানি না, জাস্ট আমরা একটা মানে নরমাল সেরেমনি এটা আমরা বেসিক যেটা কি হয়েছে ফার্মাসি নিচে হয়েছে, জাস্ট আমরা একটা নাম আপনাদের নিচে দিয়ে আসছি, সেখানে কি আছে না এই যে কাবিননামার মাধ্যমে ম্যারেজ কন্ট্রাক্টে হ্যাঁ অনেক বিষয় আছে যেখানে হাজবেন্ড ওয়াইফ তারা দুইজন মিলে তারা যদি এগ্রি হয়, if the মানে husband and wife agree upon any kind of stipulation which is not contrary to the law or Sharia law, existing law Sharia law, then সেক্ষেত্রে কিন্তু they can insert the stipulations in their marriage contract, সেখানে insert করতে পারে, হ্যাঁ। তো আমাদের যে বাংলাদেশের যে ল রয়েছে যে কাবিননামা, সেই কাবিননামাতে কিন্তু আমাদের এখানে বিভিন্ন ক্লজ দেয়া আছে, যেমন ক্লজ 18 নম্বর ক্লজে উল্লেখ আছে যে তোমার এই হাজবেন্ড কর্তৃক নারী স্ত্রীকে কি দিয়া ডিভোর্স, হ্যাঁ তালাকের অফিসের কথা দিয়া বিষয় আছে, তালাকের অফিসের বিষয় আছে, কারণ এখানে লেখা থাকে হাজবেন্ড স্ত্রীকে তার কি স্ত্রী কর্তৃক হাজবেন্ডকে তালাক দিয়ে ক্ষমতা অর্পণ করছেন কিনা, হ্যাঁ ক্ষমতা দিচ্ছেন কিনা সেটা উল্লেখ থাকে, সেটা শুধুমাত্র সেটুকু উল্লেখ থাকে যে ক্ষমতা দেওয়া হলো হাজবেন্ড স্ত্রীকে ডিভোর্স দেওয়ার ক্ষমতা দেওয়া হলো, শুধু এইটুকু উল্লেখ আছে, কিন্তু আইনগতভাবে কিন্তু তুমি সেখানে সেইভাবে আমরা আমাদের কি করতে পারবো, এখানে স্টিপুলেশন ইনসার্ট করতে পারবা যে কি কি কারণে হাজবেন্ড কি অধিকার পূর্ণ করলে অথবা কি বিষয়াদি অবলম্বন করলে এখানে স্ত্রী সেক্ষেত্রে ক্ষমতার বিষয়টা তালাকের বিষয়টা অ্যাক্সেস করতে পারবে, সে বিষয়টা উল্লেখ করতে পারবে। আবার আরেকটা পাওয়ার দেওয়া আছে যে কোনো উপায়ে হাজবেন্ডের যে পাওয়ারকে কি ইনকার্টেল করা যেতে পারে, তাহলে কি আমাদের কাবিননামায় কি করে গেছে, হ্যাঁ স্ত্রী কি করতে পারবে, হাজবেন্ডের যে ডিভোর্সের পাওয়ারকে কি করতে পারবে, কার্টেল করতে পারবে, রেস্ট্রিক্ট করতে পারবে, একটা অ্যানাদার ক্লজ উল্লেখ আছে। আবার একটা ক্লজ আরেকটা, এটা হচ্ছে 1900 আরেকটা ক্লজ আছে তোমার হাজবেন্ড হচ্ছে স্ত্রীকে কি ধরনের মানে কি অধিকার, যেমন ডাওয়ার মেইনটেনেন্স ডাওয়ার কত দিচ্ছে, মেইনটেনেন্স কত দিচ্ছে, সাধারণত ডাওয়ার যেটা হয়ে থাকে টোটাল যে ডাওয়ার সেটা উল্লেখ থাকে, সেখানে উল্লেখ থাকে যে এখানে কত লাখ টাকা নগদ দেওয়া আছে সেটা উল্লেখ থাকে, অনেক হুজুররা
ব্যাখ্যা দেওয়া হচ্ছে যাওয়ার যা দেবে সব রকম দিতে হবে, কোনো বাকি থাকে না, কোনো বাকি থাকে না। তো এটা তো মানে পবিত্র কোরআনে কোথাও, কোরআন এবং হাদিসে কোথাও এরকম স্পেসিফিক বিষয়াদি নাই। এবং এই স্টিপুলেশন ইনসার্শনের বিষয়ে কিন্তু কোরআন হাদিসে কোথাও ডিরেক্টলি পাওয়া যায়। ঠিক আছে, দাওয়াত যে সব দিতে হবে সেই বিষয়টি কিন্তু কি নেই, কোরআনে নেই। তো আবার এই যে তোমার হুজুররা যে বলে যে পলিগামাস ম্যারেজের ক্ষেত্রে যে বলে না দুটা থেকে শুরু করছে, দুটা থেকে শুরু করছে, একটা কথা বলে বলছে হুজুররা ওয়াজে ব্যাখ্যা করে কিরকম এখানে হলো কি দুটা থেকে শুরু করছে, দুটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করতে পারবে, একটার কথা তো পরে বলছে, তবে একটা বিয়ে করতে একটা করবে কিন্তু দুটা থেকে শুরু করছে, তাহলে গুরুত্ব দিচ্ছে কোথায়, মানে একাধিক বিয়ে করার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে, এভাবে ব্যাখ্যা করা হবে। কিন্তু এই হাদিসের মানে এই হাদিসটাকে বলে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে থাকাকালে যখন অন্য কোনো নারীকে বিয়ে করতে চেয়েছে সেই বিষয়টা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরবারে গেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে হযরত আলীকে ডেকে পাঠিয়েছেন। হযরত আলী রাসূলের কাছে আসছেন, আসার পরে আল্লাহ রাসূল বলছেন যে হে আলী তুমি কেন আমার দ্বিতীয়বার বিয়ে করতে চাও, যেখানে আমার কন্যা ফাতেমা তোমার স্ত্রী হিসেবে আছেন সেখানে তুমি আবার কেন বিয়ে করতে চাও? রাসূলের সরাসরি বলা হয়েছে তুমি বিয়ে করতে হবে না, তুমি বিয়ে করতে, কারণ সেটা আমার কন্যা, আমি মুহাম্মদের কন্যা হতে না, তুমি ফাতেমাকে বিয়ে করছো, সো তুমি নারী বিয়ে করতে হবে। তো এই কথা বলে না, এই ওয়াজ কি শুনছো? হ্যাঁ, এই বিয়ে করার ক্ষেত্রে এই ওয়াজ কি শুনছো? হ্যাঁ, হযরত নবী মুহাম্মদ সরাসরি তাহলে এখানে হযরত আলীকে বাধা দিয়েছেন, হযরত আলীকে বাধা দিয়েছেন যে তুমি তোমার ঘরে আমার কন্যা হয়েছে, সো তোমার ঘরে আমার কন্যা হয়েছে, আমার কন্যা তোমার স্ত্রী থাকাকালে তুমি অন্য কোনো নারীকে দেখতে পারো, তাহলে এটা বাধা দিয়েছে। আর সেই জায়গায় কিভাবে পলিগামাস ম্যারেজ কি, হ্যাঁ পলিগামাস ম্যারেজ ইজ অ্যালাউড ইন ভেরি এক্সেপশনাল কেসেস, আমরা পলিগামাস ম্যারেজের চ্যাপ্টার যাব। এবং প্রশ্ন হচ্ছে যে স্ত্রী ম্যারেজ কন্ট্রাক্টে এই ধরনের স্টিপুলেশন রাখতে পারবে কিনা। হ্যাঁ, একটা স্ত্রী এরকম স্টিপুলেশন রাখলো বলে যে হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করতে পারবে না, তার মানে the husband shall not contract into polygamous marriage. Polygamous marriage contract করতে পারবে না। That means the husband shall not take a second wife or third wife, fourth wife. নাকি আপনার মধ্যে বিয়ে করতে পারবে না। এরকম stipulations marriage contract এ রাখতে পারবে না। পারবে না? পারবে না? পারবে। হ্যাঁ? পারবে। পারবে না? স্যার কাবিন নেওয়া তো দেখি না স্যার, মানে কারা বলছো এই ধরনের স্টিপুলেশন রাখা যাবে না, একটু হাত তুলো দেখি, কারা বলছো যে এরকম স্টিপুলেশন রাখা যাবে না, মানে এখানে হাজবেন্ডের যে পাওয়ার রয়েছে একাধিক বিয়ে করার অধিকার রয়েছে সেই অধিকার প্রয়োগ করা যাবে কিনা, দ্যাট মিন্স স্ত্রী এই ধরনের কোনো স্টিপুলেশন রাখতে পারে কিনা, হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করতে পারবে না, আরেকটা বিয়ে করতে পারবে না, এই ধরনের স্টিপুলেশন স্ত্রী রাখতে পারবে কিনা ম্যারেজ কন্ট্রাক্টে? পারবে না। এই এটার পক্ষে মানে কারণ হচ্ছে কি পারবে না, এটার পক্ষে আগে না। মানে এই বেটা কিন্তু বিয়ে করার অনুমতি দিবে কিনা? সেটাকে লিমিট করে দিতে পারবে কিনা অথবা প্রহিবিট করে দিতে পারবে কিনা, প্রহিবিট করতে পারবে কিনা, এই কোশ্চেন অ্যানসার ইয়েস না, এই কোশ্চেন অ্যানসার ইয়েস কারা আনসার কোয়েশ্চন কোয়েশ্চন ইয়েস কারা মানে দ্বিতীয় বিয়ে করতে পারবে না, এটাই তো দ্বিতীয় বিয়ে করতে পারবে না, হ্যাঁ দ্বিতীয় বিয়ে করতে পারবে না, এই ধরনের স্টিপুলেশন ম্যারেজ কন্ট্রাক্টে রাখতে পারে কিনা? পারে, অ্যানসার ইয়েস। এটা পারবে মানে স্টিপুলেশন এরকম অ্যাড করতে
পারবে যে তালাকের মানে তালাকের বিষয়গুলো পারে তালাক দিতে পারবে না হ্যাঁ দ্বিতীয় বিয়ে একাধিক বিয়ে করার ক্ষেত্রে স্ত্রী নিষেধ করতে পারে স্টিপুলেশন করতে পারবে নিষেধের স্টিপুলেশনের মাধ্যমে নিষেধ করতে পারে কিনা মানে তার মানে হচ্ছে তুমি আমাকে বিয়ে করছো আমি ছাড়া অন্য কাউকে বিয়ে করতে হবে পারবে কিনা এটা পারবে কিনা এটা অ্যানসার ইয়েস ইয়েস কারা সেটা বলছি সেটা তো বলতে কারা আমি আমাকে ডাকছিলাম হচ্ছে কাউন্ট করার জন্য এখানে তো কাউন্ট করার দুইটা ছেলে হ্যাঁ মাত্র দুইটা ছেলে দেখলাম তারা স্ত্রী এই ধরনের স্টিপুলেশন রাখার পক্ষে বাকিরা রাখার পক্ষে না বাকিরা হচ্ছে একাধিক অপিনিয়ন দিতে হবে তো অপিনিয়ন দিতে হবে তো যারা হাত তোলা নাই দুইটা ছেলে ছাড়া স্যার প্রথম স্ত্রী যদি অনুমতি না দেয় তখন আমি বিয়ে কেমনে করব এটা অনুমতি তো আইডিও এই বিদ্যমান আইডিও এটা প্রথম স্ত্রী অনুমতি লাগে না বুঝতে পারলি জি স্যার তারপরে যারা হাত তোলা নাই তারা কি দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করার পক্ষে আচ্ছা তা বুঝলাম ছেলেরা একাধিক বিয়ে করতে চায় পলিগামাস ম্যারেজের যে মাইন্ড সেটআপ তাদের মধ্যে আছে সেটা বুঝলাম সেখান থেকে তারা বলছে তো দেখছো এটার পক্ষে হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করতে পারবে একাধিক বিয়ে করতে পারবে না এই ধরনের স্টিপুলেশন রাখার পক্ষে যারা হাত তুলো নাই তার মানে তারা বলছে কি হাজবেন্ড একাধিক বিয়ে করতে পারবে স্ত্রী মেয়েরা স্বামীর ভাগ কাউকে শেয়ার করতে চায় অনেককে দেখতে পেয়েছি যিনি 10 বছরের মেয়ে হয়ে যারা তাদের হাজবেন্ডের ভাগ করতে চায় আর খুদা ছেলেদের মধ্যে কিন্তু তোমার সোসাইটি মেইন সোসাইটি সেটা কিন্তু অভাব চরম লেভেলে আছে স্যার এটা মানে এটা সব বছর ধরে চলে আসছে এই ধরনের বিষয়াদি সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে এটা আমি এই বিষয়টা বুঝলাম স্যার এটা রিস্ক এটা জন্য আমি এই বিষয়টা বুঝলাম তোমরা রিস্ক মেয়েরা স্বামীর মাকে কি করতে চায় মানে সবচেয়ে কি হাসিল দিতে যে দরকার এই করতে এই জন্য আইন বলছে মানে এখানে কখন স্ত্রীর মধ্যে লাগে তুমি হাসিল যদি দ্বিতীয় করতে চায় এইখানে তোমাদেরকে পাঠায় না আইন কখন স্ত্রী পাঠায় না তোমার মধ্যে রাখবে না তোমার হাজবেন্ড আর তুমি করতে পারবে না তোমার মধ্যে শিখবে এর মধ্যে রাখবে কাজ বাংলাদেশের প্রচলিত আইনে অনুমতি লাগবে আর্বিট্রেশন কাউন্সিল আর্বিট্রেশন কাউন্সিল অনুমতি লাগবে যে সেটা বিন্দু চারটা আমরা যখন লেগাল স্কিলসে দেখবো তখন এটা নিয়ে পড়ে দেখবো এখন প্রশ্ন হচ্ছে যে স্ত্রী ইজর একটা স্টিপুলেশন ইনসার করতে পারবে হাজবেন্ড শ্যাল নট টেক এ সেকেন্ড ওয়াইফ তার মানে স্ত্রী কে হাজবেন্ড কে কি করা হবে স্ত্রী দা ওয়াইফ শ্যাল প্রহিবিট দা হাজবেন্ড কি টু কন্ট্রাক্ট Second marriage. পলিগামাস ম্যারেজে কন্ট্রাক্ট করতে হাজবেন্ডকে নিষিদ্ধ করতে পারবে এই ধরনের স্টিপুলেশন ম্যারেজ কন্ট্রাক্টে রাখা যেতে পারে এবং এই ক্ষেত্রে ইমাম আহমদ ইবনে হাম্বল হচ্ছে সবচেয়ে বেশি মোস্ট প্রগ্রেসিভ এন্ড লিবারাল কি ওপিনিয়ন এক্সপ্রেস করেছেন
ইমাম আহমদ ইবনে হাম্বল এই মত অনুসারে এই ধরনের স্টিপুলেশন রাখাটা হচ্ছে মেরিট বৈধ। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল ভিন্ন অন্য তিনজন যে সুন্নি ইমাম রয়েছেন, ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বলি, এবং তারা বলছে এই ধরনের স্টিপুলেশন রাখাটা হচ্ছে কি ইনভ্যালিড। এই ধরনের স্টিপুলেশন তারা আমাদের মধ্যে সবাই রেখেছে নাকি? হ্যাঁ, আমাদের মধ্যে সবাই রেখেছে। জি জি স্যার, আমরা তবে এখানে ইমাম আহমদ ইবনে হাম্বলের ভিউটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড হয়েছে বড় মুসলিম কাউন্ট্রিতে। এখানে প্র্যাকটিস এবার বিভিন্ন দেশ কিন্তু মুসলিম দেশ এই ধরনের রেস্ট্রিকশনস রেখে তারা আইন তৈরি করেছে। তারা মানে নারীরা কি কি ধরনের রেস্ট্রিকশনস রাখতে পারবে। তাহলে তোমরা যেহেতু এই কথা বলছো, তাহলে হাজবেন্ড এই স্ত্রী থাকে, হাজবেন্ড যদি তোমাকে পড়াশোনা করতে বাধা দেয় তাহলে তুমি তা মেনে নিতে, ঠিক আছে? হাজবেন্ড যদি তোমাকে পড়াশোনা শেষ করার পর যদি তুমি চাকরি করতে চাও তা মেনে নিতে, এখন প্রশ্ন হচ্ছে স্ত্রী যাচ্ছে একটা এমন ডিস্ট্রিবিউশন রাখতে যাচ্ছে, হাজবেন্ড স্ত্রীকে পড়াশোনা করতে দিবে না, বিয়ের পর স্ত্রী আর কোনো পড়াশোনা করতে পারবে না। The wife shall not continue her study. Shall not continue her study after marriage. Husband এরকম ডিস্ট্রিবিউশন যদি রাখতে চায়, আর যদি এটা বলে যে তোমার তার মানে হাজবেন্ড একটা ডিস্ট্রিবিউশনস ইনসার্ট করতে চায় যে the wife shall not do the মানে work অথবা shall not engage যে in long probation after marriage, বিয়ে করে সে চাকরি করতে পারে না। হাজবেন্ড যদি এরকম ডিস্ট্রিবিউশন রাখতে চায় সেক্ষেত্রে রাখতে পাবে কিনা? যারা যারা যেসব মানে কি করে নেয়, হাত তুলে নেয়, তার মানে হচ্ছে হাজবেন্ড সলিগাস মেরেজে যেতে পারবে না, সেটার বিপক্ষে যারা সেই স্টুডেন্ট ইনসার্শনের বিপক্ষে যারা আছে তারা এটার পক্ষে। তার মানে হাজবেন্ড কি করতে পারবে? এরকম ডিস্ট্রিবিউশন দিতে পারবে। তুমি এই অবস্থা তোমার এই অবস্থা বিয়ে হয়ে গেলে হাজবেন্ড যদি তোমাকে বিয়ে করার জন্য স্টপ করে দেয়, মানে বিয়ে করার জন্য স্টপ করে দেয়, তাহলে তুমি বলো ইয়েস ইয়েস স্টপ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তুমি আর প্রশ্ন করতে হবে না। তুমি এত কষ্ট করে এত মানে হিউজ কম্পিটিশনের মাধ্যমে তুমি ল ফ্যাকাল্টিতে ভর্তি হয়েছ, সেই জায়গায় বিয়ে করার কারণে তোমার পড়াশোনা কি শেষ হয়ে গেছে। এখন মনে করো তোমাকে পড়াশোনা করতে দিল, পড়াশোনা করতে দেওয়ার পর হচ্ছে তোমাকে হাউস ওয়াইফ হিসেবে তোমাকে বলছে যে তুমি হোম মেকার, হ্যাঁ তুমি হোম মেকার হবা। স্যার এটা তো ভালো, এটা কি স্যার ভালো? সো বিয়ে করার সময় নারীদেরকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু কন্ট্রোভার্সিয়াল। বলছে কেউ কেউ বলছে যে এই ধরনের বাধা দিতে পারবে, এই ধরনের বাধা দিতে পারবে, তবে পড়াশোনা করতে দিতে পারবে না। যে হাজবেন্ড যদি বলে বিয়ে করে পড়াশোনা করতে বন্ধ করে দাও দিতে হবে স্ত্রীকে। বিয়ের পর যদি হাজবেন্ড যদি বলে, যদি তার পড়াশোনা শেষের পর যদি সে বিয়ে করে ফেলে, হাজবেন্ড যদি বলে বিয়ের পরে তুমি চাকরি করতে পারবে না, তাহলে সেই ক্ষেত্রে তার হাজবেন্ডের কথা শুনতে হবে। সো এই ধরনের যে হাজবেন্ডের যে অর্ডার, এটা অমান্য করাটা এটা ডিসওবিডিয়েন্স হবে কিনা? হ্যাঁ হবে, ডিসওবিডিয়েন্স হবে কিনা? হবে। এখন মানে এটা ডিসওবিডিয়েন্স হবে কি হবে না সেই বিষয়ে কিন্তু এটা কন্ট্রোভার্সি রয়েছে। কেউ কেউ বলছেন যে এই ধরনের এটা অর্ডারে অমান্য করাটা হচ্ছে তোমার এটা, হ্যাঁ কারণ এখানে কোনো ধরনের কি সেটেল ইস্যু নেই যে এটা ডিসওবিডিয়েন্স হবে কিনা, যে হাজবেন্ড যে আইনগতভাবে কি স্ত্রী হাজবেন্ডের প্রতি যে অবিডিয়েন্স করবে, আমার ডিউটি অফ অবিডিয়েন্স, যে স্ত্রী যে ওয়াইফস ডিউটি অফ অবিডিয়েন্স টু দ্য হাজবেন্ড, এবার সেটা প্যারামিটার কি? হোয়াট ইজ দ্য প্যারামিটার? টু হোয়াট এক্সটেন্ট এখানে এই যে এখানে কতটুকু পর্যন্ত এই হাজবেন্ড হচ্ছে স্ত্রী হচ্ছে এই হাজবেন্ডের প্রতি অবিডিয়েন্স দেখাবে। এবার এই বিষয়গুলো মানে এই ধরনের রেস্ট্রিকশন কি ডিনাই করে স্ত্রী চাকরি পড়াশোনা করতে পারবে কিনা, স্ত্রী সেই চাকরি করতে পারবে কিনা, হ্যাঁ এই বিষয়ে সেটা ডিসওবিডিয়েন্স হবে কিনা, এটা বলছে যে তোমার যদি ম্যারেজ কন্ট্রাক্টে যদি এরকম যদি স্টিপুলেশন যদি রাখা না হয়, যে স্ত্রী যদি এরকম কোনো স্টিপুলেশন না রাখে, হাজবেন্ড স্ত্রী বিয়ের পর কি হ্যাঁ হাজবেন্ড স্ত্রীকে বাধা দিতে পারবে না পড়াশোনা করতে। বিয়ের সময় যদি এরকম স্টিপুলেশন না রাখে, স্ত্রী হাজবেন্ড স্ত্রীকে কি মানে পড়াশোনা করতে চাকরি করতে বাধা দিতে পারবে না। এরকম যদি স্টিপুলেশন না রাখা হয় থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হাজবেন্ডের একটা সুযোগ রয়েছে।
শরিয়ার আইন যে একটু সুযোগ দিয়েছে হাজবেন্ড কি করতে পারবে স্ত্রীকে এবং রাইট মুভমেন্ট হচ্ছে মানে বাইরে কাজের জন্য বাইরে যেতে এবং কি পড়াশোনা করতে করতে কিন্তু এখানে রেস্ট্রিকশন আরোপ করতে পারে এবং সেই রেস্ট্রিকশনটা এখানে বলছে যে একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু যে রেস্ট্রিকশনটা এই লফুল রেস্ট্রিকশন হবে নাকি সেটা আনলফুল রেস্ট্রিকশন হবে লফুল ইস্যু কেউ কেউ বলছে যে লফুল আর কেউ কেউ বলছে আনলফুল এগুলো কারণ আনলফুল কেন বলছে এখানে এখানে আনলফুল বলছে যে কারণ এই ক্ষেত্রে এই ধরনের রেস্ট্রিকশনটা যদি মেইনটেইন করা থাকে তাহলে সেটা থেকে স্ত্রী কি হচ্ছে মানে সে বেনিফিট হচ্ছে স্ত্রী হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্ত্রী ক্ষতিগ্রস্ত হচ্ছে স্ত্রী যে যেহেতু এখানে বেনিফিশিয়াল কোনো কিছু নয় স্ত্রী এখানে তোমার ইনজুরিয়াস থিং হচ্ছে মানে স্ত্রী ক্ষতি হচ্ছে যার ফলে এটাকে অনেকে বলছে যে এটা কি নয় এই রেস্ট্রিকশনটা লিগ্যাল নয় আনলফুল নয় সো এই ম্যারেজ কন্ট্রাক্টে স্টিপুলেশন ইনসারশনের মাধ্যমে কি করতে পারবে এরকম হ্যাঁ স্ত্রী কি করতে পারবে এই ধরনের স্টিপুলেশন রাখতে পারবে হাজবেন্ড স্ত্রীকে পড়াশোনা করতে বাধা দিতে পারবে না বিয়ের সময় ওকে সো এটা অলসো বি কেয়ারফুল যে স্ত্রীকে বিয়ের সময় মেয়েদেরকে বিয়ের সময় এই বিষয়গুলো কি করতে হবে ক্লিয়ার করতে হবে এই ধরনের একটা স্টিপুলেশন ইনসার্ট করতে হবে যে হাজবেন্ড স্ত্রীকে পড়াশোনা করতে বাধা দিবে না হাজবেন্ড মানে স্ত্রীকে পড়াশোনা শেষে হচ্ছে চাকরি করতে বাধা দিবে না লভ প্রফেশন আলো প্রফেশন এখন যদি বলে বিয়ের করে স্ত্রী মানে স্ত্রী কি করছে প্রস্টিটিউশনে এনগেজ করতে চায় নিজেকে এখন হাজবেন্ড সেখানে বাধা দিতে পারবে না এই ধরনের যদি স্টিপুলেশন ইনসার্ট করতে পারবে না দ্যাট উইল বি রিডিকুলাস কারণ এটা কি প্রস্টিটিউশন কি না আনলফুল কি আনলফুল ইসলামের সাথে আসলে এরকম পুরুষ দুনিয়াতে আছে যে তার স্ত্রীকে দিয়ে এই প্রস্টিটিউশন এনগেজ করতে চায় কারণ সে ইনকাম করতে হবে ইনকাম টাকার জন্য মানুষ ইনকাম টাকার জন্য মানুষ এরকম ঘটনা ঘটছে এরকম ঘটনা আমাদের শিক্ষা সংস্কৃতি থেকে এরকম ঘটনা কিন্তু ঘটছে তারপরে এরকম যদি সিচুয়েশন থাকে এরপর বিয়ের পরে যদি হাজবেন্ড যদি স্ত্রীকে এরকম রেস্ট্রিকশন দেয় তুমি চাকরি করতে হবে না তুমি পড়াশোনা করতে হবে না সেই রেস্ট্রিকশন ডিনাই করে স্ত্রী কি করতে পারবে চাকরি করতে পারবে পড়াশোনা করতে পারবে কখন যদি এরকম সিচুয়েশন হওয়ার পর বেস কন্ট্রাক্ট উল্লেখ থাকে বুঝাইছে তাহলে এই জন্য তোমার এই স্ত্রী তাহলে এই স্ত্রীকে স্ত্রী এই বেস কন্ট্রাক্ট সিচুয়েশন ইনসার্ট করতে পারবে স্ত্রীকে হাজবেন্ডকে কি করে দেয়া ডিভোর্স দেয়া হ্যাঁ আর হাজবেন্ড স্ত্রীর পক্ষ থেকে যদি কোনো ধরনের ফল্ট না থাকে কোনো ধরনের ফল্ট ছাড়া উইদাউট কি ফল্ট on the part of the wife স্ত্রীর পক্ষে কোনো ফল্ট ছাড়া যদি the husband divorces his wife স্ত্রীকে যদি ডিভোর্স দিয়ে থাকে the wife is entitled will be entitled to get compensation from the husband হাজবেন্ডের কাছ থেকে কম্পেনসেশন দাবি করতে পারবে স্ত্রীর পক্ষ থেকে যদি কোনো ধরনের ফল্ট না থাকে ডিসোলিউশন ম্যারেজের জন্য তাহলে হাজবেন্ড মন চাইছে তাকে ডিভোর্স দিলাম সেক্ষেত্রে স্ত্রী কি করতে হবে হাজবেন্ডের কাছ থেকে কম্পেনসেশন করতে পারবে এই ধরনের স্টিপুলেশন রাখতে পারবে আবার এই ধরনের স্টিপুলেশন রাখতে পারবে যদি হাজবেন্ড যদি স্ত্রীকে যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে যে এখানে হাজবেন্ডের যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টি থেকে একটা অংশ কিভাবে কম্পেনসেশন একটা প্রপার্টি একটা কম্পেনসেশন তো আছে কম্পেনসেশন ছাড়াও আর কি হাজবেন্ডের প্রপার্টি একটা অংশ পাবে এরকম ডিস্ট্রিবিউশন রাখতে পারবে যদি স্ত্রী মানে হাজবেন্ড যদি স্ত্রীকে যদি ডিভোর্স দিয়ে দেয় উইথ ফর অর ওভার তাহলে সেক্ষেত্রে এখানে স্ত্রী হচ্ছে হাজবেন্ডের কাছ থেকে একটা হাজবেন্ডের একটা প্রপার্টি অংশ পাবে অথবা অর্ধেক এরকম মুসলিম মডার্ন মুসলিম কনটেক্সট কি করা আছে এই ধরনের আইন এরকম আইন তৈরি করা হয়েছে এখানে ফার্স্ট কিন্তু তোমার মেন্স কন্ট্রাক্ট সিচুয়েশনের বিষয়ে তারা প্রথম মানে মধ্যে আইন তৈরি করেছে এরপর সব ধরনের মুসলিম যে মডার্ন মুসলিম কান্ট্রিজ তারা কি করেছে এই মেন্স কন্ট্রাক্ট সিচুয়েশন বিষয়ে এই ধরনের বিষয় আইন তৈরি করেছেন ইজিপ্ট লেবানন মরক্কো সিরিয়া ইরান ইরাক কুয়েত ইউনাইটেড আরব আমিরাত এবং বিভিন্ন মডার্ন মুসলিম কান্ট্রিজ গুলো কি করেছে তারা এই জন্য ডিস্ট্রিবিউশন করেছে ঠিক আছে তাহলে এখানে তোমার ফাইনান্সিয়াল সিকিউরিটির কথা বলা আছে স্ত্রী ফাইনান্সিয়াল সিকিউরিটির কথা বলা আছে মানে ডিস্ট্রিবিউশন ইনসার্ট করে মানে হাজবেন্ড হচ্ছে এই কতটুকু কখন সে তাকে দেওয়া দিবে হাজবেন্ডের লিগ্যাল অবলিগেশন কি
স্ত্রীকে দাওয়াত দেয়া, টু পে দাওয়াত টু দ্য ওয়াইফ, স্ত্রীকে দাওয়াত দেয়া। এখন মনে করো এস্টিমেশন হিসাব করতে হবে যে তোমার যে এই দাওয়ারের পরিমাণটা মানে কখন কোন সময় এই দাওয়ারটা পে করবে। তার মানে দা এস্টিমেশন করতে পারে যে তারা কি করতে পারে ফিক্সিং আপ রিগার্ডিং দা ফিক্সিং আপ দা দা অ্যামাউন্ট অফ মানে পেমেন্ট অফ দাওয়ার, মোড অফ পেমেন্ট অফ দাওয়ার, মানে কোন মাধ্যমে দাওয়াত দিবে সেটা ফিক্স করতে পারে এবং কখন সেই দাওয়ারটা দেওয়া হবে সেটা ফিক্স করতে পারে। আবার মেইনটেনেন্সের অ্যামাউন্ট মানে কেমন হবে সেটাও তারা ফিক্স করতে পারে এস্টিমেশনের মাধ্যমে। এই বিষয়ে তো এই কোরআন এবং হাদিসে সরাসরি উল্লেখ নেই কত পরিমাণ দাওয়াত দিতে হবে সে বিষয়ে কোনো উল্লেখ নেই, কখন সেই দাওয়াতটা দিতে হবে সে বিষয়ে উল্লেখ নেই। তাহলে সে এই জন্য হচ্ছে ম্যারেজ কন্ট্রাক্টে তারা পার্টিস তাদের ওয়াইফ তারা এরকম এস্টিমেশন হিসাব করতে পারবে কখন দাওয়াত দিতে হবে, কত পরিমাণ দাওয়াত দিতে হবে, কিভাবে দাওয়াত আদায় করতে হবে, হাজবেন্ডের সেই বিষয়গুলো সেই লিগ্যাল অব্লিগেশনস তারা কি করতে পারবে, যে তারা লিগ্যাল অব্লিগেশনস লিগ্যাল রাইটস হাজবেন্ড ওয়াইফ তারা ম্যারেজ কন্ট্রাক্টে এস্টিমেশনস গুলো এস্টিমেশন আকারে তারা পড়া করতে পারবে রাখতে পারবে। মেইনটেনেন্সের বিষয়ে এখানে কোথাও কোরআন এবং হাদিসে স্পেসিফিক কথা বলা নেই যে কত পরিমাণ মেইনটেনেন্স দিতে হবে। দা অ্যামাউন্ট, হোয়াট ইজ দা অ্যামাউন্ট, what will be the amount of maintenance, what will be the scale determining the standard of maintenance, সেই বিষয়গুলো ধরে কি নেই, হ্যাঁ বলা নেই। তাহলে সেক্ষেত্রে একটা হাজবেন্ড ওয়াইফ এর এস্টিমেশন ইনসার্ট করে তার বলতে পারবে যে কত পরিমাণ মেইনটেনেন্স দেবে। যেমন সাধারণত ইন্টারপ্রিজ কাবিন নামে যেটা দেখা যায় হচ্ছে বলা হয় যুগোপযোগী কি করা হয়, যুগোপযোগী কি দেওয়া হবে, বড় ভূষণ দেওয়া হবে। এখানে কাবিন নামে উল্লেখ করে দেওয়া হচ্ছে কি যুগোপযোগী কি বড় ভূষণ দেওয়া হবে। এখন যদি তুমি যুগোপযোগী শব্দটা কেন লেখা হয় থাকে আজকে বিবর্ষ তুমি আজকে তোমাকে কি যুগোপযোগী যদি না লিখে তুমি আজকে যদি তুমি মেইনটেনেন্স যদি 5000 টাকা যদি তুমি ফিক্স আপ করো আগামী 20 বছর পর তোমার বয়স যদি 20 বছর যদি সম্পর্ক বজায় করতে থাকে তাহলে আগামী 20 বছর পরে 5000 টাকা কি বেশি 20 বছর পরে 5000 টাকা সমান হবে না, এই জন্য বলছে যে যুগোপযোগী মেইনটেনেন্স দেওয়ার কথা বলা হয়। কারণ এটা তো সমান হবে না, কারণ সেই আজকে 5000 টাকা আগামী 20 বছর পর সেটা 20000 টাকা কি চলে যেতে পারে, 20000 টাকা সমান হয়ে যেতে পারে বিকজ অফ দ্য ইনফ্লেশন, রাইট? ঠিক আছে। তো এই যে কি ধরনের সলিউশনস আছে এরকম বিষয়ে বিষয়গুলো কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যালিড সলিউশন ভ্যালিড যখন হচ্ছে তখন যে কোনো ধরনের কনসেপ্টে আমরা যে কোনো সলিউশন হিসাব করে ফেললাম বিষয়টা কেমন না। তাহলে এখানে আমরা অনেক কিছু দেখলাম যে যেগুলো যে ধরনের সলিউশন সেট করা যেতে পারে সেই বিষয়গুলো দেখলাম, মানে এগুলো ভ্যালিড সলিউশনস। কারণ কেন এটা ভ্যালিড, কেন এটা ভ্যালিড, বিয়ের বেনিফিটের উপর অথবা হচ্ছে তোমার বিয়ে যে নন রেসিডেন্স বিয়ের ফলে যে সব লিগ্যাল রাইটস এন্ড অব্লিগেশনস তৈরি হয় সেই বিষয় কোনো ধরনের এফেক্টেড হয় না, সেগুলোকে এফেক্ট করে না বিধায় এগুলো হচ্ছে ভ্যালিড স্টিপুলেশনস। মানে ভ্যালিড স্টিপুলেশনস কি, ভ্যালিড স্টিপুলেশন হচ্ছে সেই সব স্টিপুলেশনস যেগুলো ম্যারেজের বিষয়টাকে নরমাল রেসিডেন্টটাকে কোনোভাবে এফেক্ট করে না। তার মানে সেগুলোকে ম্যারেজের কি যে কত এখানে মেইনটেনেন্স কত দিতে হবে, মানে দাওয়াত কত পে করতে হবে সেই বিষয়টি ম্যারেজের বেনিফিটের ক্ষেত্রে অথবা ম্যারেজের নরমাল রেসিডেন্ট ম্যারেজের পরে যে হাজবেন্ড ওয়াইফের যে লিগ্যাল রাইটস বা লিগ্যাল অব্লিগেশনস বের হয় সেগুলো আরো কি হয়, আরো বেশি কি হয়, রিচ হয়, আরো বেশি কি সেই রাইটস গুলো অব্লিগেশনস গুলো এনফোর্সমেন্টের ক্ষেত্রে আরো বেশি কি হয়, ফ্রুটফুল হয়, ফ্রুটফুলনেস হয় বিদায় সেগুলো কি এটা কি ম্যারেজের যে অবজেক্টস এর সাথে কি হয় পরিপন্থী হয় বিদায় এগুলো কি ভ্যালিড কি স্টিপুলেশনস। যদি এমনটা হয় যে ম্যারেজের অবজেক্টস কে যদি কন্ট্রাভাইল করে নকল করে থাকে এবং ম্যারেজের যে লিগ্যাল রেসিডেন্স যে নন রেসিডেন্স সেগুলো সাথে যদি কি হয় সঙ্গে অবয় যদি পরিপন্থী হয় তাহলে সেক্ষেত্রে কি কারণ ল প্রচলিত আইন অনুসারে অবশ্যই সেটা সামঞ্জস্যপূর্ণ যে স্টিপুলেশনস সেটা ভ্যালিড, আর যেটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ নয় ইনকনসিস্টেন্ট উইথ দা Sharia provisions or existing law সেটা কি ভ্যালিড invalid, void stipulations, invalid stipulations নাকি জি শরিয়া লয়ের সাথে ইনকনসিস্টেন্ট হতে পারে এমন কি তোমার এই আসল এমন কি স্টিপুলেশনস আছে।
যেটা আইনি শাসন এই যে আমি তো एग्जांपल বুঝিয়ে দিলাম এখন এর মধ্যে সলিউশন রাখে যে তোমার মেরিজের যে পারপাস মেরিজের অবজেক্টের সাথে কি ইনকনসিস্টেন্ট যেমন এর হাজবেন্ডের সলিউশন রাখা হচ্ছে হাজবেন্ড স্ত্রীকে যে কোনো সময় কি টাকা ইনকাম করার জন্য প্রস্টিটিউশনে এনগেজ করে দেওয়া হবে ঠিক ইনভ্যালিড এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা তোমার ভ্যালিড হলো কিন্তু বিয়ে কি ভ্যালিড আছে বিয়ে কি ভ্যালিড আছে না হ্যাঁ না বিয়ে কি ভ্যালিড বিয়ে ভ্যালিড বিয়ে তো ভ্যালিড আছে কিন্তু সে ম্যারেজ কন্ট্রাক্ট কারণ ম্যারেজ কন্ট্রাক্ট এই ম্যারেজ কন্ট্রাক্টটা ভ্যালিড আর কিন্তু কে গেছে স্টিপুলেশন আছে কি ইনভ্যালিড ইনভ্যালিড নাকি এখন যদি এরকম কোনো যদি স্টিপুলেশন রাখে হচ্ছে হাজবেন্ড স্ত্রীকে কোনো মেইনটেনেন্স দিবে না হাজবেন্ড তার নিজের সুবিধা আদায় করার জন্য এরকম একটা স্টিপুলেশন রাখলো হাজবেন্ড স্ত্রীকে কি কোনো ধরনের মেইনটেনেন্স দিবে না তার মানে এই এরকম একটা স্টিপুলেশনস দ্যাট the husband shall not be legally কি Bound. liable অথবা legally মানে under obligation to pay maintenance to the wife এরকম স্টিপুলেশনস কি ভ্যালিড নাকি ইনভ্যালিড ইনভ্যালিড তো এবং এইটার পরে কি বিয়েটাও কি ইনভ্যালিড না না তার মানে এখানে বিয়েটা ভ্যালিড কিন্তু কি স্টিপুলেশনস কি ইনভ্যালিড যদি এরকম কোনো স্টিপুলেশনস থাকে যে the husband কি shall not be under কি legal obligations to pay dower to the wife স্ত্রীকে দাওয়াত দিবে না তাহলে আইনগতভাবে দাওয়াত দিতে বাধ্য থাকবে না অথবা বলছে যে কম দাওয়াত নম্বর যা দিয়েছে এর বাইরে কোনো দাওয়াত নেই যদি এটা যদি বলে এরকম কোনো স্টিপুলেশন যদি রাখে অথবা ম্যারেজ কন্ট্রাক্টে যদি লেখা আছে তোমার এই 10 লাখ টাকা কি দাওয়াত দেয়া আছে সেই 10 লাখ টাকার মধ্যে 5 লাখ টাকা কি নগদ আর 5 লাখ টাকা কি বাকি প্রম্পট দাওয়াত হচ্ছে 5 লাখ আর ডিফার্ড দাওয়াত হচ্ছে কি 5 লাখ 5 লাখ এখন যদি এরকম সেই সাথে যদি আরেকটা স্টিপুলেশন রাখে এখানে হাজবেন্ড কি স্ত্রীকে সে ডিফার্ড দাওয়াত দিতে বাধ্য থাকবে না সেটা কি স্টিপুলেশন হচ্ছে কি ভ্যালিড নাকি ইনভ্যালিড 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 তাহলে এটা কেন ইনভ্যালিড হচ্ছে কারণ এটা শুনে অ্যাভয়েড করতে বিয়ে in consequence of marriage the husband declares the legal right the wife declares the key acquires the legal right বিয়ের ফলে স্ত্রী হচ্ছে এই ধরনের লিগ্যাল রাইট কি করে অর্জন করে রাইট টু দাওয়া রাইট টু মেইনটেনেন্স এই লিগ্যাল রাইট অর্জন করে থাকে সো এই লিগ্যাল রাইট গুলোকে এনফোর্স করার জন্য দায়িত্ব কি লিগ্যাল অবলিগেশন কার উপর হাজবেন্ডের উপর এইরকম যদি কোনো স্টিপুলেশন রাখা হয়ে থাকে দ্যাট ইজ কি contrary to the কি শরিয়া provisions এই কারণে এই ধরনের জাস্ট কাইন্ড অফ স্টিপুলেশন ইজ ইনভ্যালিড অর void কিন্তু এখানে ম্যারেজটা কি ভ্যালিড ম্যারেজটা কি ভ্যালিড এমন কিছু স্টিপুলেশনস আছে যে স্টিপুলেশনস হচ্ছে তোমার এটা আবার কি না ইনভ্যালিড না কিন্তু ম্যারেজের যে নরমাল ইনসিডেন্টটাকে এফেক্ট করে যেমন আমরা এরকম যদি কোনো স্টিপুলেশন যদি রাখেন বিয়ের পর হাজবেন্ড মানে ওয়াইফ হচ্ছে কোথায় থাকবে অনেক ফ্যামিলি আছে না মানে স্ত্রীর বাবা মা মেয়ে ঘর জামাই। তার বাবা একমাত্র মানে কন্যা একমাত্র সন্তান সে চাই না হচ্ছে তার বাবা মা চাই না হচ্ছে কি সে বিয়ের পর বাড়িতে চলে যাবে সে তার বাবা মা চাই হচ্ছে বিয়ের পর কে হাজবেন্ড কি সেখানে তাদের সাথে থাকে নাকি ঘর জামাই স্যার তাহলে এখানে যদি ধরনের স্টিপুলেশন থেকে থাকে এরকম যদি কোনো স্টিপুলেশন থেকে থাকে যে হাজবেন্ড কি বিয়ের পর এই তার স্ত্রী যে মেট্রোপলিটন যে সিটি অথবা মেট্রোপলিটন হোম রয়েছে সেখানে স্টেশন থাকবে কারণ এখানে ইন কনসিকুয়েন্স অফ ম্যারেজ এখানে তোমার the wife is legally bound to stay with the husband wherever the husband lives হাজবেন্ড যেখানে বসবাস করে থাকে সেই হাজবেন্ডের সাথে স্ত্রী বসবাস করতে বাধ্য এটা কি এটা আমাদের কি শরিয়া মতে বিয়ের পরে কি রয়েছে এই ধরনের অধিকার রয়েছে এবং হাজবেন্ডের এই অধিকার রয়েছে এবং স্ত্রীর যে লিগ্যাল অবলিগেশন রয়েছে সেই জায়গায় যদি এরকম কোনো স্টিপুলেশন যদি করে যে মেট্রোপলিটন সিটি অথবা মেট্রোপলিটন হোম যে তারপর হচ্ছে বিয়ের সময় যে যেখানে থাকবে বলে কন্ট্রাক্ট করা আছে সেই ক্ষেত্রে সেটা ছাড়া হাজবেন্ডকে বাধ্য করতে পারবে না অন্য কোথাও মানে হাজবেন্ড যদি তাকে স্ত্রী যদি বাধ্য করে না সেখানে সে কন্ট্রাক্ট থাকবে না বিয়ের সময় রাজি
বিয়ের সময় কি হয়েছে রাজি হয়েছে থাকবে না যদি এরকম যদি কোনো ম্যারেজের যে নরমাল স্টেপ কিছু যদি এখানে যদি অ্যাভয়েড করে থাকে তাহলে কাপড় যদি এই ধরনের যে স্টিমুলেশন যদি রাখা হয়ে থাকে সেটা কি ভ্যালিড হবে ভ্যালিড হতে পারে। এবার একবার কিন্তু এরকম হযরত আলী রাদিয়াল্লাহু কাছে এই ধরনের স্টিমুলেশনস গুলো কেমন মানে এটা কেমন মানে ভ্যালিড কি ইনভ্যালিড কি না এই ধরনের স্টিমুলেশন রাখার ক্ষেত্রে লেকিন এটা কিন্তু তোমার ইনভ্যালিড স্টিমুলেশনস হ্যাঁ তার মানে তোমার বিয়ের সময় যদি তারা যদি কি করে থাকে স্টিমুলেশন রাখে স্ত্রী তার বাড়িতে থাকবে এবার সেই স্টিমুলেশন রেখে কি করছে বিয়ে করছে তাহলে এখানে হাজবেন্ডকে বসে কি করতে হবে সেই স্ত্রীর সাথে সেই জায়গায় থাকতে হবে এর একটা হাদিসের রেফারেন্স রয়েছে যে এখানে এক দম্পতি হচ্ছে মানে এক সাহাবী মনে করছেন এক দম্পতি রাসূলুল্লাহর কাছে আসছে এবং আছে না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা তারা বলল যে এখানে বিয়ের সময় হচ্ছে তাদের স্ত্রীর সাথে এগ্রিমেন্ট হয়েছিল স্ত্রীর সাথে হাজবেন্ড থাকবে তবে স্ত্রী যেখানে থাকে সে মেট্রোপলিটন হোম যেখানে থাকে ফায়ার বাড়ি প্যারেন্টাল হোম সেখানে সে থাকবে এবং সেই সাথে তার হাজবেন্ড থাকবে এখন সেটা সে মানতে চাচ্ছে না সেই জায়গায় থাকতে যাচ্ছে না সে অন্য জায়গায় চায় তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে তার হাজবেন্ডকে সেটা মানতে হবে সেই নারী হাজবেন্ডকে বলল তোমাকে সেটা মানতে হবে কারণ তুমি সেই বিয়ের সময় সেই এগ্রিমেন্ট করছো সেই স্টিমুলেশন আসছে সেখানে তোমাকে মানতে হবে যদি না মানো তাহলে তোমাকে কি করতে হবে তোমাদের মধ্যে ডিভোর্স তুমি স্ত্রী বলছে যে তুমি তাকে ডিভোর্স দিতে হবে এই স্টিমুলেশন যদি হাজবেন্ড যদি না মানে থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রী এর হাজবেন্ডকে ডিভোর্স দিতে আর ডিভোর্স দিতে পারবে পরবর্তীতে এটা অন্যান্য সাহাবীরা যারা ছিল তারা কিন্তু এটা একটু প্রশ্ন করছে সো এটা কি হয়ে গেছে রিসমাইন্স এটা কি সাহাবীদের রিসমাইন্স সাহাবীদের রিসমাইন্স বুঝাইছে তাহলে তুমি বিয়ের সময় তুমি কি ধরনের স্টিমুলেশন স্টার্ট করছো এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিয়ের সময় যদি তুমি এরকম যদি স্টিমুলেশন না রেখে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি তোমার হাজবেন্ড যেখানে থাকবে সেখানে যেতে পারবে এখন বিয়ের সময় যদি তুমি স্টিমুলেশন রাখছো তুমি জামাই বউ মিলে করতে থাকবে বোঝায় ছিল বিদেশে যাওয়া বিদেশে সেটেল সেটেল করো না এরকম যদি স্টিমুলেশন রেখে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি পরবর্তীতে যদি বিয়ে তুমি বিদেশে যদি আদায় হওয়া লাগতেছে না তুমি বিদেশে গিয়ে সেটেল করতে যাচ্ছ হাজবেন্ড তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি স্ত্রীকে বাধ্য করতে হবে স্ত্রী যদি যেতে চায় তাহলে সেক্ষেত্রে যেতে পারে কিন্তু স্ত্রীকে তুমি বাধ্য করতে পারবে এই জন্য স্টিমুলেশন রাখার সময় কিন্তু তোমার বিয়ের সময় যে রেস কন্ট্রাক্টে যে স্টিমুলেশন রাখতে হবে এই জন্য এটা খুবই কেয়ারফুলি রাখতে হবে বুঝাইছে আবার কিছু তোমার ইনভ্যালিড স্টিমুলেশন রয়েছে ইনভ্যালিড স্টিমুলেশন মানে আমরা এখানে স্টিমুলেশন যেগুলো দেখলাম ভ্যালিড এবং ইনভ্যালিড দুটো স্টিমুলেশন দেখেছি ইনভ্যালিড স্টিমুলেশন রয়েছে অথবা ভয়েড স্টিমুলেশন রয়েছে স্টিমুলেশন ভয়েড ভ্যালিড এমন স্টিমুলেশন রয়েছে যে void not only stimulations is not only void but also marriage becomes void marriage কি হয়ে যায় void হয়ে যায় এখন যদি বিয়ের সময় যদি হাজবেন্ড ওয়াইফ মিলে তারা যদিও তারা হাজবেন্ড এবং ওয়াইফ তারা দুজন মিলে কি করবে এখানে স্টিমুলেশন রাখার ক্ষেত্রে হাজবেন্ড এবং ওয়াইফ তারা দুজনেই কিন্তু এক করতে হবে এখানে হাজবেন্ড চাইলেও স্টিমুলেশন রেখে দিলাম আমি স্ত্রী জানলো না স্ত্রী চাইলেও এই ধরনের স্টিমুলেশন রেখে দিলাম হাজবেন্ড জানলো না এটা বিষয় না এটা অবশ্যই এখানে হাজবেন্ড এবং ওয়াইফ কি মাস্ট এগ্রি upon just kind of stimulations that can be inserted in the marriage contract এটা অবশ্যই তাদেরকে এগ্রি করতে হবে স্টিমুলেশন ক্ষেত্রে আর এমন করে হাজবেন্ড ওয়াইফ যদিও হাজবেন্ড এবং ওয়াইফ আছে এই ধরনের স্টিমুলেশন এগ্রিমেন্ট এগ্রি হলো যে এই ধরনের স্টিমুলেশন রাখা যেতে পারে কারণ যেটা তোমার কি আইনি পদ্ধতি যদি রয়েছে তাহলে শুধুমাত্র হাজবেন্ড ওয়াইফের ইচ্ছা প্রকাশ করে স্টিমুলেশন রাখতে হবে না যদি স্টিমুলেশন রাখে তাহলে সেটা কি হয়ে যাবে ভয়েড হয়ে যাচ্ছে আবার শুধুমাত্র এটা স্টিমুলেশন ভয়েড না শুধু ম্যারেজটাও কি হয়ে যাচ্ছে ম্যারেজটাও ভয়েড হয়ে যাচ্ছে এরকম স্টিমুলেশন যদি হাজবেন্ড এবং ওয়াইফ যদি তারা ম্যারেজ কন্ট্রাক্টে যদি এরকম স্টিমুলেশন রাখে কি করতে হবে না স্টিমুলেশন যদি রাখে তাহলে যেমন মনে করো যে হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফ তারা একটা স্টিমুলেশন রাখলো তাদের বিয়ে 2 দিনের জন্য তাদের বিয়ে 10 দিনের জন্য তাদের বিয়ে 1 মাসের জন্য অথবা 1 বছরের জন্য এরকম যদি স্টিমুলেশন রাখে তাহলে সেক্ষেত্রে কি ভয়েড এটা কি শুধুমাত্র স্টিমুলেশন যে হয় না নাকি বিয়েও কি বিয়ে হয় কেন বিয়ে হয় কেন ফিক্স টাইম শরীয়তে এরকম কোনো নিয়ম নাই বিয়ে হয় কেন এরকম নির্দিষ্ট সময়ের জন্য
For a certain time, for a fixed period of time, the marriage contract cannot be validated. Marriage contract cannot be validated করা যেতে পারে না, valid marriage হতে পারে না। কারণ valid marriage এর ক্ষেত্রে কিন্তু এরকম কি নির্দিষ্ট সময়ের জন্য অথবা কম সময়ের জন্য নির্দিষ্ট সময়ের জন্য ম্যারেজ কন্ট্রাক্টে নির্দিষ্ট সময়ের জন্য করা যায় না, যেটা টেম্পোরারি ম্যারেজ বলা হয়। মোতাবিয়াত সেই ইসলামিক শরিয়ার অধীনে কিন্তু মোতাবিয়াত কন্ট্রাক্ট কি নয়, এটা ভ্যালিড কন্ট্রাক্ট, এটা ভয়েড, এটা ভয়েড ইস্যু, ভয়েড ইস্যু। তাইছে তাহলে এই ক্ষেত্রে এই জায়গায় শুধুমাত্র ইনস্টিটিউশনসটা ভয়েড না, এখানে ম্যারেজ করতে হচ্ছে ভয়েড। তাইছে তাহলে ইনস্টিটিউশন তিন ধরনের ইনস্টিটিউশন আছে। একটা হচ্ছে তোমার কি ভ্যালিড ইনস্টিটিউশনস, void stipulations এবং invalidated stipulations. Invalidated stipulations মানে হচ্ছে শুধুমাত্র stipulations শুধু void তা নয়, এখানে রেজিস্টার করে হচ্ছে সেই ধরনের stipulation কারণে রেজিস্টার করে হচ্ছে void হচ্ছে। আর void stipulation মানে শুধুমাত্র stipulation void এটা কি valid বুঝাইছে। তো এই রকম stipulation ইনসার্শনের বিষয়ে কিন্তু পবিত্র কোরআনের হাদিসে কোথাও সরাসরি বলেনি। সরাসরি বলা না থাকার কারণে কিন্তু এই ডিফারেন্স অফ অপিনিয়ন এবং জুডিস বিভিন্ন ইমামদের মধ্যে এই বিষয়ে মত পার্থক্য রয়েছে কি মত পার্থক্য রয়েছে, মানে কোরআন এবং হাদিসে সরাসরি বলা না থাকার কারণে। আবার যারা বলছে যে এরকম ইনস্টিটিউশনস এই যে কন্ট্রোভার্সিয়াল যে আমরা কিছু ইনস্টিটিউশন কথা বললাম, এবার এই ধরনের ইনস্টিটিউশনস যেক্ষেত্রে হাজবেন্ড যেমন হলো এই যে হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করতে পারবে না, এরকম ইনস্টিটিউশনস রাখার বিপক্ষে অবস্থান নিয়েছে ইমাম আবু হানিফা, ইমাম শাফি এবং ইমাম মালিক। আবার ইমাম ইবনে হাম্বল বলছে এই ধরনের এক্সপ্রেশন রাখতে পারবে, এবং সে সবচেয়ে বেশি প্রশ্ন দিয়েছে অপিনিয়ন দিয়েছে। এবং কেন তারা দিয়েছে, তাদের তো যুক্তি আছে না নাকি? এই কথা বলছে কেন? আমি কিন্তু শাস্ত্রের ব্যক্তিগত বিষয় পাচ্ছি, আমি লেকচার দিচ্ছি। তোমাদের এই আছে এই স্যার, হ্যাঁ জি স্যার। এটা মনে একটু শেষ করে দিই এক্সপ্রেশনস সম্পর্কে লেকচার। এটা মনে বিভিন্ন দেশ বড় বড় হস্তকার কি বিভিন্ন দেশে এক্সপ্রেশন চাষের বিষয় কি আছে, তারা আইন তৈরি করেছে। তো বাংলাদেশে আমাদের কি এরকম আমাদের স্টুডেন্টই কোনো ল নেই, স্পেশাল স্টুডেন্ট ল নেই। আমাদের যে ফ্যামিলি ল আছে সেখানে যে আমাদের কাবিনামা বেস কন্ট্রাক্টে যে ক্লজ রয়েছে, সেই ক্লজ নেই কি আমরা সেই ক্লজ রয়েছে সেই ক্লজ সম্পর্কে আমরা জানি না। আমরা এবং সেই আমাদের সেই আইনে এখানে কোন এস্টিমেশন কোন এস্টিমেশন রাখা যাবে না রাখা যাবে সেই বিষয়গুলো সুনির্দিষ্ট গাইডলাইন্স নেই, সুনির্দিষ্ট গাইডলাইন্স। সো আমাদের স্পেসিফিক স্ট্রাকচারাল ল দরকার হচ্ছে যেখানে যে কাজী সাহেব ভিজিট করবে সেই এস্টিমেশনগুলো পড়াশোনা হবে, যেখানে যে বিষয়গুলো বিভিন্ন এস্টিমেশন বিষয়গুলো আইনে করলাম, যেগুলো হিস্ট্রি হাজবেন্ড এবং স্টুডেন্টস তোমার লিগ্যাল রাইটস লিগ্যাল অব্লিগেশনস এনফোর্স করা যায়, সেই বিষয়গুলো যদি আমরা ম্যানেজ করতে এস্টিমেশন রাখা হয় তাহলে সেক্ষেত্রে বিয়ে পরবর্তীতে ঝামেলা তৈরি হবে, সেই ঝামেলা থেকে এড়ানো যেতে পারে। এবং এই ক্ষেত্রে তোমার স্ত্রীকে হয় এম্পাওয়ার্ড হয়, যে তুমি বলা হয় যে তোমার যে হাজবেন্ডের যে আনরেস্ট্রিক্টেড যে ফর ডিভোর্স সেটাকে কি করা হয় ব্যালেন্স, এটা ব্যালেন্স জেন্ডার ব্যালেন্স তৈরি করা হয়, যে স্ত্রীকে তালাকের প্রভিশনের যে স্ত্রীকে সেই অধিকার দেওয়া হবে। মানে স্ত্রী অন্যান্য যে অধিকারগুলো যে যদি এরকম নো ফর ডিভোর্স দিয়ে দেয় হাজবেন্ড, তাহলে সেক্ষেত্রে স্ত্রী কি করতে হবে কম্পেনসেশন ক্লেম করতে পারবে, প্রপার্টি একটা অংশ দাবি করতে পারবে। এই রেস্ট্রিকশন যদি রাখা হয় তাহলে সেক্ষেত্রে একটা ব্যালেন্স তৈরি করা, একটা ব্যালেন্স তৈরি করা, তাহলে এই ক্ষেত্রে কি হয় উইমেন এম্পাওয়ারমেন্ট হয়। নারীর যে স্ট্যাটাস সেটাকে ইমপ্রুভ করা হয়। In order to improve the status of women, just kind of insertion of the just kind of stipulations are needed in the marriage contract. সেই বিষয়ে আমাদের সুনির্দিষ্ট আইন যদি তৈরি করা হয় তাহলে এটা সবচেয়ে বেশি ভালো হয়। আমার এটা আইনের তোমার বিভিন্ন ধরনের স্টিপুলেশন কি স্টিপুলেশন ইনসার্ট করা যেতে পারে, সে তালিকা কি প্রকাশ করতে পারে, সে তালিকা দিতে পারে। সেখান থেকে কি মনে করো যদি ম্যারেজ কন্ট্রাক্টের সাথে যে একটা অ্যানেক্সন থাকে কি স্টিপুলেশন অ্যাড করা যেতে পারে, সেটা শুধু ঠিকঠাক দিয়ে দাও, সেই জায়গাটা সহজ দিও। লিগ্যাল রেজিস্টার এবং নিয়মিত আইন তৈরি করা হয়, লিগ্যাল রেজিস্টার করতে হবে সবার কাছে সেই ম্যারেজ কন্ট্রাক্টে কি কি স্টিপুলেশন অ্যাড করা যেতে পারে সেই বিষয়গুলো যদি সে লিগ্যাল করতে হাজবেন্ড ওয়াইফের কাছে সেটা হাজবেন্ড ওয়াইফ শুনে যদি সেগুলো যদি সিলেক্ট করে জমা করে তাহলে সেক্ষেত্রে তাদের এগুলো সহজ হবে। এর জন্য এগুলো হাজবেন্ড ওয়াইফের জন্য সহজ হবে। এবং পক্ষবিপক্ষে যে অপিনিয়ন দিয়েছে তারা সেই ব্যাপারে সে কথা বলে আমি শেষ করছি। এখানে অন্যান্য ইমামরা যে বলছে তারা কেমন অবস্থা নিয়েছে, তারা একটা হাদিসের রেফারেন্স দিয়েছে মেজরিটি অপিনিয়ন। তারা বলছে any stipulation that is not in the book of the holy Quran, মানে পবিত্র কোরআনে যে সব স্টিপুলেশন নেই তাহলে সেটা কি করা যাবে না। সে তারা আদৌ করেছে, তারা মেজরিটি স্কলার তারা আদৌ করেছে যে স্টিপুলেশন কোরআনে নেই সেটা যদি ইনসার্ট করা হয়
তাহলে সেক্ষেত্রে সেটা বাইন্ডিং সেটা বাইন্ডিং ফোর্স ক্রিয়েট করে বাইন্ডিং ফোর্স ক্রিয়েট করে তাহলে এখানে ফরবিডেন স্টিমুলেশনস another জুলিস বলছে যে এটা ফরবিডেন স্টিমুলেশন মানে স্টিমুলেশনস মানে কি ফরবিডেন স্টিমুলেশনস মানে হচ্ছে যে পবিত্র কোরআনে সরাসরি কি করা আছে প্রভাবিত করা আছে পবিত্র কোরআনে সরাসরি প্রভাবিত করা আছে সেগুলো কি forbidden stimulations so যেসব stimulations সরাসরি কোরআনে এক্সপ্রেসলি প্রভাবিত করা হয়নি সেই সব কি stimulations কি হতে পারে ভেরি হতে পারে আদারওয়াইজ না এরকম মনে করেন যেটা ইসলামে সরাসরি কি ক্লিয়ারলি যেটা নিষিদ্ধ করা হয়নি সেই ধরনের stimulations আর ইনসাইড রাইট কোনো ক্ষতিকর বিষয় নয় তারা আরো এখানে কয়েকটা রেফারেন্স দিয়েছেন বলছে যে কি তোমার হ্যাঁ এখানে হাদিসের রেফারেন্স দিয়েছেন পবিত্র কোরআনের একটা আয়াতের মধ্যে বলছে যে বিষয়গুলো তোমরা অ্যাভয়েড বাই ইউর কন্ট্রাক্টস তোমরা কন্ট্রাক্ট কি মেনছো এখানে কন্ট্রাক্টস অ্যারাবিক টার্মস এর উপর শব্দ উল্লেখ আছে মানে তোমার সকল ধরনের ম্যারেজ কন্ট্রাক্ট সহ বিজনেস কন্ট্রাক্ট ফাইনান্সিয়াল ট্রানজাকশন সব ধরনের কন্ট্রাক্ট ইনক্লুড আছে তো যেই ধরনের যারা এই ধরনের কন্ট্রাক্ট তৈরি করবে তারা কি এখানে ইনক্লুডিং দ্য ম্যারেজ কন্ট্রাক্ট এবং সেই ইনক্লুডিং দ্য স্টিপুলেশনস ইন দ্য ম্যারেজ কন্ট্রাক্ট সবাই এখানে বলা আছে এবং তার মানে কি তোমার এই বিষয়গুলো তারা রেফারেন্স দিয়েছেন এবং তারা আরো স্ট্রং আর্গুমেন্ট দিয়েছেন যে তোমার যে হাদিসে যে একটা বলা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কাছে হ্যাঁ যে এক দম্পতি যারা আসছিল তখন উমর রাদিয়াল্লাহু সিদ্ধান্ত দিয়েছেন যে বিষয় এবং এটাকে বেস করে হাম্বলি ইমাম আহমদ ইবনে হাম্বল কিন্তু অপিনিয়ন দিয়েছেন যে এখানে ভ্যালিড এস্টিমেশনস রাখা যেতে পারে তাহলে কি তোমার ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার কোরআনে আয়াত রয়েছে আর যদি তোমার যেখানে হাদিসে রেফারেন্স কোরআনে আয়াত হচ্ছে তোমার অ্যাবাউট দ্য কন্ট্রাক্টস একটা কোরআনে আয়াত তোমরা কন্ট্রাক্ট নিচ্ছ না এখানে কন্ট্রাক্ট বলতে গেলে all rights and promises agreements and মানে contracts including the marriage contracts stipulation is the marriage contracts okay অন্য আয়াতে কিছু বলা আছে যে অন্য আয়াতে আমরা বলেছে and fulfill the covenant of Allah which you have তাহলে সেই সব চুক্তি করার জন্য আল্লাহর দিকে বই দিকে আল্লাহর দিকে সেই কন্ট্রাক্টটা যে অবশ্যই আমাকে করতে হবে মানে এখানে কন্ট্রাক্ট বলতে এখানে ম্যারেজ কন্ট্রাক্ট স্টিপুলেশন সহ এখানে তুমি যদি এরকম ম্যারেজ কন্ট্রাক্টে যদি স্টিপুলেশন করো তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে সেটা মানতে হবে সে বাইন্ডিং এবং যে আরেকটা হাদিসের রেফারেন্স মাহমুদ জানতো হাদিসের রেফারেন্স দিয়েছেন আব্দুর রহমান ইবনে ইব্রাহিম বর্ণনা করছেন যে আমাদের একদম আসছিল যে স্টিপুলেশন যে কথা বললো তখন সেক্ষেত্রে বলছেন যে তুমি সে হাজবেন্ড যে স্টিপুলেশন ভঙ্গ করে তাকে তুমি ডিভোর্স দিয়ে দাও তাকে ডিভোর্স দিয়ে দাও তাহলে যখন এই হজমর জন্য সিদ্ধান্ত প্রতি অন্যান্য সাহাবীরা এক প্রশ্ন করছে এটা ইসমাইল হিসেবে সেটা স্থান পেয়েছে এখানে একাধিক রেফারেন্স আছে কিন্তু অন্যান্য মেজরিটি ইমাম যে যারা বলছেন যে এখানে যে স্টিপুলেশন কোরআনে সরাসরি বলা নেই সেই স্টিপুলেশন ইনসার্ট করা হচ্ছে তোমার এখানে এটা শরীয়ত বলে পরিপন্থী হবে এটা হচ্ছে ফরবিডেন স্টিপুলেশনস আসলে ফরবিডেন স্টিপুলেশন মানে হচ্ছে যে সব কোরআনে যে সব স্টিপুলেশনসটাকে এক্সপ্রেসলি প্রভাবিত করেছেন এবং হচ্ছে যেটা এক্সপ্রেসলি বলা নেই সেই বিষয়ে কথা বলেছে কিন্তু এখানে তোমার যে শরীয়ত বলে পরিপন্থী হবে না কিন্তু তারা বলছে যে তোমার যে সব স্টিপুলেশনস হচ্ছে এক্সপ্রেসলি প্রভাবিত করা আছে সেটা হচ্ছে তোমার ভয়েন্ট স্টিপুলেশন ছিল এই ধরনের স্টিপুলেশন একটা করা যাবে না কিন্তু এটা করে নেই যে যেটা মানে যেটা যেহেতু ম্যারেজ কন্ট্রাক্ট স্টিপুলেশন ইনসার্শন বিষয়ে পবিত্র কোরআনে সরাসরি বলেনি নিষিদ্ধ করেনি এক্সপ্রেস পারমিশন নেই আবার তোমার এক্সপ্রেস নিলে পারমিশন নেই এক্সপ্রেস মানে এই ধরনের করা যাবে সেটা বলেনি আবার এইটা করা যাবে না সেটাও বলেনি যেটা যাবে না সেটাও বলেনি বুঝা গেছে তো সো তার সেক্ষেত্রে কি হাম্বলি ইমাম আহমদ ইবনে হাম্বলের যে যুক্তিটাই হচ্ছে সবচেয়ে বেশি যুক্তি এবং কেন এটা হচ্ছে তোমার হাজবেন্ড ও ওয়াইফ তাদের জন্য বেনিফিশিয়াল এই ধরনের সিচুয়েশন ইনসার্শনটা হচ্ছে হাজবেন্ড ও ওয়াইফ দুজনের পাওয়া তো যে কোনো একজন পার্টি হাজবেন্ড ও ওয়াইফ যে কোনো একজনের জন্য যদি আসলে বেনিফিটেড হয় এই ধরনের সিচুয়েশন ইনসার্শন হলে যদি তারা যে কোনো একজন হাজবেন্ড ও ওয়াইফ যদি বেনিফিটেড হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের সিচুয়েশন ইনসার্ট করা যেতে পারে এবং এটা নারীদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নারীরা কি করতে হবে স্বামী যদি চায় তার স্ত্রীকে প্রহার করতে মানে প্রয়োজন হলে তখন কি পারবে এটা তো পবিত্র কোরআনে বলা আছে যে হাজবেন্ড যদি স্ত্রী যদি ডিসঅবেডিয়েন্ট হয় পবিত্র কোরআনে যেটা পবিত্র কোরআনে আছে এখানে আছে তুমি একটা তুমি স্ট্রাইক কি তুমি মৃদু প্রহার করো হালকা প্রথমে সাফার তুমি প্রথমে স্ত্রীকে বলবা তুমি এই কথা শুনো হ্যাঁ তুমি বারবার কি বারবার তাকে কি করলাম কিন্তু সাথে তার অর্ডারটা মেনে চলার জন্য সে যদি তোমার সর্বোচ্চ লেভেল যদি ক্রস করে আর অর্ডার না মানলো সব বারবার অনুরোধ করার সত্ত্বেও যদি সে না মানে তাহলে সে তখন সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ যদি এমন
পর্যায়ে চলে যাচ্ছে যে তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদ হয়ে যাবে, সম্পর্কে এমন অবস্থায় চলে যাচ্ছে তাদের মধ্যে সে সম্পর্ক আর টিকবে না। তখন সেক্ষেত্রে এটাকে কি করার জন্য, মানে যাতে সে অশান্তি রয়েছে সে অশান্তিটাকে কমানোর জন্য, লাঘব করার জন্য তার হচ্ছে এখানে মৃদু প্রহার করার জন্য বলা হয়েছে। তার মানে এই মৃদু প্রহার মানে হচ্ছে তুমি মেরে একটা প্রশ্ন করছিল না যে আমার হাজবেন্ড ওয়াইফ ব্যবহার করতে পারবে কিনা, সারা নিশা চতুর্থ দিয়ে করছে।